1825 আষাঢ়ের ঘন কালো রাত। কৃষ্ণপক্ষের এই রাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে উথাল পাথাল হয়ে যাচ্ছে সমস্ত খাজিয়ার গ্রাম। হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রাম রীতিমতো যেন ধ্বংসলীলা দেখছে। হাওয়ার দাপট উড়িয়ে নিয়ে যেতে চাইছে সব কিছুকে। এমন দুর্যোগের রাতে একটা পালকি এসে দাঁড়ালো গ্রামের জমিদার বাড়িতে। পালকি থেকে নামলো এক বছর কুড়ির মেয়ে। তারপর সে দ্রুত পায়ে এগিয়ে গেল জমিদার বাড়ির ভেতর। বাড়িতে ঢুকে মেয়েটা উঠোন পেরোতেই দোতলার একটা ঘরে প্রবেশ করল। ঘরের মধ্যে নিভু নিভু একটা লণ্ঠন জ্বলছে। সেই আলো আঁধারিতে দেখা যাচ্ছে একটা মধ্যবয়স্ক মানুষ হুঁকো টানছেন। মেয়েটি এবার বাঁকা হাসি হেসে বলল, রাজা বাবু, আমি এসে গেছি। রসিকা, রসিকা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আসো, আসো, আমার কাছে এসো। এরকম সুযোগ আমরা সচরাচর পাবো না। রসিকা লাশ সময়ের মতো ভিজে শাড়িতে কোমর দুলিয়ে দুলিয়ে জমিদারের গায়ে হেলান দিয়ে বসল। নিজের বাহু পাশে আবদ্ধ করল জমিদার রসিকাকে। আমি রাতটার জন্য কতদিন অপেক্ষা করেছিলাম। আজ আমরা মিলিত হতে পারবো। জমিদারের মুখে হাত বোলাতে বোলাতে রসিকা বলল, তাহলে আর দেরি করো না রাজা বাবু, বিহঙ্গের মতন আমার বাঁধ ভেঙে দাও। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল জমিদার রসিকার ওপর। দুই শরীর থেকে বস্ত্র লুটিয়ে পড়ল মাটিতে। এক বাঘের ন্যায় রসিকার কোমল গোলাপের পাপড়ির মতো শরীরকে ভোগ করতে লাগলো জমিদার। তবে রসিকাও কম গেল না। সে জমিদারের শরীরের দখল নিয়ে এক ক্ষুধিত পশুর মতো নিজের খিদে মেটাতে লাগলো। বাইরে গোটা গ্রামকে লণ্ডভণ্ড করে দিচ্ছে ভয়ঙ্কর কাল বৈশাখী। আর এদিকে ঘরের মধ্যে আদিম রিপুর উৎসব চলতে লাগলো। জমিদার ও রসিকা তখন চরমে মেতে উঠেছে। হঠাৎ একটা গুলির শব্দ। তীব্র স্বরে চেঁচিয়ে উঠল জমিদার। সঙ্গে সঙ্গে আরো দুটো গুলির শব্দে কেঁপে উঠল গোটা জমিদার বাড়ি, এবং তার সঙ্গে রসিকার মরণ আর্তনাদ। আততায়ী জমিদার এবং রসিকার মৃতদেহের সামনে দাঁড়িয়ে রইল। কখন যে সেই মহিলা ঘরে ঢুকেছিল বুঝতেও পারেনি জমিদার এবং রসিকা। তারপর ধীর পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। কোমর দুলিয়ে দুলিয়ে সে এগিয়ে চলেছে। তার পায়ের নুপুরের শব্দ মাঝে মাঝে ভঙ্গ করছে জমিদার বাড়ির নিস্তব্ধতা। বাইরে দুর্যোগ এক তালে চলতে লাগলো। নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না জানো। বারবার বলি, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না কেন বলো তো? গল্প শুনে কমেন্ট না করলে, সাবস্ক্রাইব না করলে আমাদেরও তো রাগ হয়, বলো তো? তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইবটা করে ফেলো। তোমাদের জন্য রইল আজকের বিশেষ গল্প, বৈশম্পায়ন দাশের কলমে রসিকা বাই। শুনতে থাকো আজকের গল্প। বাবা, চিপকুচ বর আমার আমাকে ফাইনালি হানিমুনে ভালো একটা জায়গায় নিয়ে এলো তাহলে, তাই না? নিহারিণী হেরিটেজ রিসর্টের বাইরে দাঁড়িয়ে ঠাট্টার স্বরে বলল রিমা। অরিন্দম মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ রে শালা, ওই টাগলু মদ ব্যবসাটাকে বিয়ে করলি তো পারতিস, তাহলে রোজ রোজ কুর্সে পূর্তি করতে পারতিস। ছাপোসা বেসরকারি কোম্পানির এই অ্যাকাউন্টেন্ট দিতে পারবে না মামুনি অত সুখ। তাও তোর জন্য নিজের সাধ্যের ঊর্ধ্বে গিয়ে করেছি এটা। হিমাচলের এই জায়গায় ঘুরতে নিয়ে আসাটা না চারটিখানি কথা নয়। হ্যাঁ, রিমা এবার হো হো করে হাসিতে ফেটে পড়ল। ও বাবা, উফ, এই তোকে না রাগাতে হেপ্তি লাগে জানিস তো। তুই চটে গেলে তোর কান দুটো পুরো লাল হয়ে যায়। খুব কিউট লাগে তোকে।
একটা আপদ জুটেছে আমার কপালে। কপট রাগ দেখিয়ে বলল অরিন্দম। সামলা এবার নিজেকে, এখন ভিতরে চল। একটা চুমু খেয়ে অরিন্দমের হাত ধরে নিহারিনী রিসর্টে ঢুকল রিমা। হিমাচল প্রদেশের চাম্বা শহর থেকে বেশ কিছুটা উত্তরে অবস্থিত একটি গ্রাম হাজিয়ার। জম্মু কাশ্মীরের বর্ডার সংলগ্ন এই গ্রামে গুটি কয়েক মানুষের বাস। একটা দারুণ অফবিট জায়গা। অনেক খুঁজে তাই এই গ্রামেই বউকে নিয়ে এসেছে অরিন্দম। সূর্য সবে অস্ত যাচ্ছে। নভেম্বরের বিকেলের আলো আঁধারিতে সমস্ত রিসোর্টটাকে একটা রহস্যময়ী নারীর গহ্বরের মতো মায়াবী লাগছে। রিসোর্টে ঢুকেই তাক লেগে গেল দুজনের। কি অসাধারণ ভিতরটা! চারিদিকে রাজপুত শৌখিনতার ছাপ, তার সঙ্গে আধুনিকতার একটা অপূর্ব মিলন। মনটা খুব ভালো হয়ে গেল রিমার। রিসেপশনে পৌঁছতেই একজন বছর 25-এর মহিলা তাদেরকে হাসি মুখে বলল, ওয়েলকাম স্যার অ্যান্ড ম্যাডাম, ওয়েলকাম টু নিহারিনী রিসর্ট। আমি আরুষি মেহতা, এই রিসর্টের ম্যানেজার। নমস্কার, আমি অরিন্দম দাস, আর ইনি আমার স্ত্রী রিমা। আমরা কলকাতা থেকে আসছি। আপনাদের এই হেরিটেজ রিসোর্টের ব্যাপারে জেনেছিলাম চাম্বাতে এসে, তারপর ঠিক করলাম এখানে এসে আমাদের হানিমুনটা কাটাবো আর কি। বলল অরিন্দম। আমরা লাকি স্যার যে আপনারা আপনাদের হানিমুনের জন্য আমাদের রিসর্টটা বেছে নিয়েছেন। মেয়েটার কথাবার্তা ও হাসির মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে, সেটা অনুভব করল অরিন্দম। সে বাঁকা হাসি হেসে ব্যঙ্গের স্বরে বলল, কিন্তু আমার মিসেস খুশি নয়, বুঝলেন মিস মেহতা? তার এই রিসোর্ট খুব একটা পছন্দ হয়নি। আরুষি তাকালো রিমার দিকে। রিমা অপ্রস্তুত হয়ে কটমট করে তাকালো অরিন্দমের দিকে। তারপর খানিকটা জোর করেই হেসে বলল, ওর কথা শুনবেন না, আমার এই জায়গা এবং রিসর্ট খুব ভালো লেগেছে। ইটস ভেরি নাইস। এই জায়গাটা কিন্তু আপনাদের একটুও নিরাশ করবে না মিসেস সান্যাল, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের লাগেজটা ঘরে নিয়ে যাচ্ছি। মাফ করবেন, আমাদের এখানে আলাদা করে কাজের লোক নেই, এখানে আমিই সব বলতে পারেন। অরিন্দম ও রিমার লাগেজগুলো নিয়ে লবির থেকে একটু দূরে উত্তর দিকের শেষ প্রান্তের একটা ঘরের সামনে দাঁড়ালো আরুষি। ঘরটা খুলতে খুলতে সে বলল, মিস্টার সান্যাল, এই ঘরটা হচ্ছে রুম নাম্বার 3, আপনাদের হানিমুন স্যুট। এটাতেই আপনারা থাকবেন, আর কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে একবার ডাকবেন, কেমন? বেশ। এই বলে বউয়ের সাথে রুম নাম্বার 3-এ ঢুকলো অরিন্দম। ঘরে ঢুকেই তারা অবাক। ঘরের মাঝখানে একটা রাজাদের আমলের পালঙ্ক, লাইটের জায়গায় ঝুলছে ঝাড়বাতি, দেওয়ালে টাঙানো হরিণ, বাঘ ও অন্যান্য পশুর মাথা, এবং মেঝেতে পাপোশের জায়গায় চিতার ছাল। এসব দেখে চোখ ছানা বড়া হয়ে গেল রিমার। সে এবার আনন্দের স্বরে বলল, আমি সত্যি খুব সরি গো, বাইরে থেকে বুঝতেই পারিনি এই রিসর্টটা এতটা সুন্দর হতে পারে। তুমি আর তোমার পছন্দ সত্যি একদম বেস্ট। তবে এই জন্যই নেভার জাজ এ বুক বাই ইটস কভার, বুঝলে? বিজয়ী হাসি হেসে বলল অরিন্দম। হাসল রিমা। তাহলে আমি আসি, আপনারা ভালো করে বিশ্রাম করুন, একটু পরে ডিনার দিয়ে দেওয়া হবে। ঘর থেকে বেরোনোর সময় বলল আরুষি। হঠাৎ এক অদ্ভুত নজরে আরুষি তাকালো অরিন্দমের দিকে। একটা বাঁকা হাসি যেন তার ঠোঁটে তড়িৎ গতিতে খেলে গিয়ে মিলিয়ে গেল। ব্যাপারটা রিমার ঠিক ভালো লাগলো না। পর মুহূর্তে আরুষি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। রাত 9টা। রাতের কালো চাদর ঢেকে দিয়েছে গোটা গ্রামটাকে। ঠান্ডাটাও অনেক গুণ বেড়ে গেছে। রিসর্টের ডাইনিং রুমে খেতে আসতেই অরিন্দম এবং রিমা অবাক। ডাইনিং টেবিলে সাজানো হরেক রকমের জিভে জল আনা ব্যঞ্জন, এবং আরুষি তাদের জন্য হাসি মুখে সেখানে দাঁড়িয়ে। কিন্তু সে এখন একা নয়, তার সাথে দাঁড়িয়ে একটা বছর 35-এর লোক। আরুষি তাদের মুখের হাবভাব দেখে বলল, আসুন আসুন মিস্টার এন্ড মিসেস সান্যাল, আপনাদের জন্য ডিনার তৈরি আছে। আর আলাপ করানো হয়নি, ও আমার হাজব্যান্ড অনুরাগ কাপুর, আমার সঙ্গেই এখানে থাকে, আর রিসর্টটা ম্যানেজ করতে আমাকে খুব সাহায্য করে।
অরিন্দম এবার অনুরাগের দিকে তাকিয়ে গেল। হাসি মুখে সে অনুরাগের দিকে হাত বাড়িয়ে বলল, নমস্কার, আমি অরিন্দম আর আমার স্ত্রী রিমা। অনুরাগ একটা ম্লান হাসি হেসে অরিন্দমের সাথে হাত মেলালো। হ্যাঁ, আশা করি এখানে আপনাদের হানিমুন ভালোই কাটবে। একটা অদ্ভুত স্বরে কথাটা বলল অনুরাগ, আর তার হাতটা অত ঠান্ডা কেন? অক্টোবরের শেষের এই ঠান্ডা রাতে সারা শরীর যেন কেঁপে উঠল অরিন্দমের। আরুষি এবার খাবার সবাইকে সার্ভ করতে শুরু করলো। অরিন্দমকে বলল, আসুন আসুন, আপনারা বসুন এবার। সবাই খেতে বসলো। ভোজন পর্বে মেতে উঠল 4 জন। খেতে খেতে বারবার রিমার চোখ চলে যাচ্ছিল অনুরাগের দিকে। কেন জানি তার এই লোকটাকে খুব পরিচিত মনে হচ্ছে। কোথাও যেন তাকে দেখেছে সে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায়। অনুরাগ কয়েকবার রিমার সাথে চোখাচোখি হতেই মাথা নামিয়ে খেতে লাগলো। আচ্ছা, এত সব দারুণ রান্না কি আপনি করেছেন? তৃপ্তির স্বরে চিকেনের লেগ পিস খেতে খেতে জিজ্ঞেস করলো অরিন্দম। না না, সবটা আমি একা তৈরি করিনি, অনুরাগ সাহায্য করেছে আমাকে অনেকটা। আপনাদের ভালো লেগেছে তো? আরুষি হেসে জবাব দিল। হাসলো অরিন্দম। শুধু ভালো, এই যে পুরো বিলেতি আয়োজন মিস মেহতা, মনে হচ্ছে আপকি হাত চুমলু। কি বলো রিমা? মিস মেহতা, আপনার হাতে সত্যি দেখছি জাদু আছে। আমি কিন্তু টিপস নেব আপনার থেকে। বলল রিমা। একটু লজ্জিত কণ্ঠে এবার আরুষি বলল, কি যে বলেন আপনারা। আচ্ছা বেশ বেশ, টিপস দিয়ে দেব। এখন আগে আপনারা খাওয়াটা শেষ করুন। উপস্থিত সকলে আবার খেতে লাগলো। খাওয়া শেষ করে রিমা এবং অরিন্দম নিজের ঘরে যাওয়ার জন্য এগোচ্ছে। হঠাৎ আরুষি জিজ্ঞেস করলো, মিস্টার সান্যাল, আপনাদের কাল সকালে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? প্ল্যান তো খুব একটা কিছু নেই, কিন্তু বানাতে তো হবেই। এত জার্নিতে আমরা দুজনেই আজ খুব ক্লান্ত। কাল না হয় আপনাদের সাথে কনসাল্ট করেই আমরা বেরোবো। উত্তর দিল অরিন্দম। আচ্ছা বেশ, আপনারা বিশ্রাম করুন তাহলে। আর যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে জাস্ট আমার ঘরে একটা বেল বাজিয়ে দেবেন, আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। আপনাদের সেবায় কোনো ত্রুটি রাখবো না। বলল আরুষি। এই শেষ কথাটা বলার সময় কেমন একটা লাশ সময় ছোঁয়া পেল অরিন্দম। সে একটু হেসেই বলল, দরকার হলে আপনাকেই বলবো মিস মেহতা। এই বলে অরিন্দম এবং রিমা নিজেদের ঘরের দিকে চলে গেল। রাত 10টা। বাথরুম থেকে ফ্রেশ হয়ে খাটে এসে বসল রিমা। অরিন্দম বিছানায় বসে বই পড়ছে। রিমা মেয়েকে রাগ দেখিয়ে ব্যঙ্গের সুরে বলল, হাত চুমলু, হ্যাঁ? ফ্ল্যাটটা সুন্দর চলছিল দুজনের মধ্যে, আমি বেকার কাবাব মে হাড্ডি হয়ে গেছি মনে হচ্ছে। অরিন্দম তার স্ত্রীর কথার অর্থ ভালোভাবেই বুঝতে পারল। সেও হেসে বলল, দেখো, আবার তোমার হাত থেকে লাটাই যেন বেরিয়ে না যায়। হ্যাঁ, রিমা এবার পেছন থেকে চেপে ধরল অরিন্দমকে। তোর লাটাইটা না সব সময় আমার হাতেই থাকবে, হ্যাঁ? কেউ ছিনিয়ে নিয়ে দেখাক তো দেখি। লাশময় স্বরে ফিসফিস করে বলল রিমা কথাগুলো। সঙ্গে সঙ্গে সে চুম্বনে আদরে ভরিয়ে দিতে লাগলো অরিন্দমকে। অরিন্দম স্ত্রীর সোহাগ উপভোগ করতে করতে বলল, লাটাই ধরে রাখতে হলে এতে কাজ হবে না, আসল খেলা খেলতে হবে ম্যাডাম। রিমা বলল, এবার তো ওটাই খেলবো মিস্টার। এই বলে সে এক টানে অরিন্দমের জামাটা টেনে খুলে দিল। ঘরের রুম হিটার ঠান্ডাটাকে অনেকটাই কম করেছে, কিন্তু বিছানায় নবদম্পতির শরীর আর মনের তাপ তখন সমস্ত মাত্রা ছাড়িয়ে ফেলতে লাগলো। ঝাঁপিয়ে পড়ল অরিন্দম রিমার উপর হিংস্র নেকড়ের মতো। আগুন জ্বলতে লাগলো রিমার শরীরে। তুই শুধু আমার, শুধু আমার, শুধু আমার তুই। হাঁপাতে হাঁপাতে বলল রিমা। অরিন্দম রিমা এক অদ্ভুত ছন্দে প্রেমলীলার সাগরে হাবুডুবু খেতে লাগলো। ঘেমে যেতে লাগলো তারা। হঠাৎ রিমার সুখের বাঁধ ভাঙল। ধরাম করে তাকে নিয়ে বিছানার উপর পড়ল অরিন্দম। তারা দুজনেই হাঁপাচ্ছে। তুই পারিসও বটে। হাঁপাতে হাঁপাতে হেসে উঠল রিমা। অরিন্দম ক্লান্ত স্বরে
বাঁকা হাসি হেসে বলল, এ তো সবে শুরু, আমাদের হানিমুন শেষ হতে তোর রিমা আরো শক্ত করে জড়িয়ে ধরল অরিন্দমকে। খানিক্ষণের মধ্যেই ঘুমের চাদর নেমে এলো তাদের পলকে। গভীর রাত, গোটা গ্রাম যেন এক অদ্ভুত নিদ্রায় আচ্ছন্ন। দূরে জঙ্গল থেকে রাত জাগাদের একটা শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল না। নিহারিণী রিসর্টের আনাচে কানাচে গাঢ় অন্ধকার খেলা করছে। রিমা আর অরিন্দম অঘরে ঘুমোচ্ছিল। এমন সময় একটা মৃদু মহিলা কণ্ঠ ভেসে উঠল তাদের ঘরে। চলে যাও, চলে যাও। পরমুহূর্তে ঘুম ভেঙে গেল রিমার। সে শব্দটা শুনেছে। কার গলার শব্দ পেল সে? বিছানায় শুয়েই সে অন্ধকার ঘরের চারিদিক জরিপ করতে লাগলো। কাউকে তো দেখা যাচ্ছে না। এখান থেকে চলে যাও। এবার উঠে বসলো রিমা। সে স্পষ্ট শুনেছে সেই কণ্ঠস্বর। অরিন, জলদি জলদি ওঠো না। কে যেন কথা বলছে ঘরের মধ্যে। হেই অরিন, অরিন! ভয়ার্ত কণ্ঠে স্বামীকে ধাক্কা দিতে লাগলো রিমা। আড়মোড়া ভেঙে উঠল অরিন্দম। বেডল্যাম্প জ্বালিয়ে সে হাই তুলতে তুলতে বলল, আরে এত রাতে আবার কি হলো তো? অরিন্দমের হাত চেপে ধরে রিমা উত্তর দিল, এই ঘরে কেউ আছে, কেউ কথা বলছিল, চলে যেতে বলছিল অরিন আমাকে। আমি স্পষ্ট শুনেছি, বিশ্বাস করো। অরিন্দমের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে রিমাকে কাছে টেনে নিয়ে বলল, শুধু তোকে চলে যেতে বলছে দেখ। নিশ্চয় কোনো সেক্সি পেদনি যে তোর প্রেমে পড়েছে। ফাজলামো বন্ধ করো অরিন। রিমা গর্জে বলল, আমি একদম ঠিক শুনেছি। কি শীতল একটা গলা, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। রিমার মাথায় হাত বোলালো, তারপর বলল, আচ্ছা বেশ, আমি তোর কথা বিশ্বাস করছি। আমি সারা রাত আজকে বেড ল্যাম্পটা জ্বালিয়ে রাখবো, কেমন? তুই কোনো ভয় পাস না, আরাম করে আমার বুকে মাথা রেখে ঘুমো। আমি আছি তো রিমা, আমি থাকতে কোনো ভয় নেই। রিমা এবার খানিকটা স্বাভাবিক হলো। সে আর কোনো কথা না বাড়িয়ে অরিন্দমের গায়ের মধ্যে ঘেঁষে শুয়ে পড়ল। খানিক্ষণের মধ্যেই সে ঘুমের জগতে পাড়ি দিল। সকালে উঠে রিমার মনটা তরতাজা লাগলো। গতরাতের ঘটনাগুলো সে ভুলেই গেছে। বাইরে তুষারপাত হচ্ছে এবং আকাশ প্রায় কালো বললেই চলে। সকালেও যেন বিকেল বিকেল মনে হচ্ছে। রিয়া ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ সে পায়ের শব্দ পেল। আরুষি হাসি মুখে ব্রেকফাস্ট নিয়ে হাজির। গুড মর্নিং মিসেস সান্যাল। কেমন কাটলো আপনাদের প্রথম রাত এখানে? রিমা একটা বাঁকা হাসি হেসে বলল, ধরে নিন অনেক খাটনি করতে হয়েছে কাল রাতে। আরুষি রিমার কথার তাৎপর্য বুঝতে পেরে হেসে উত্তর দিল, প্রতিটা মেয়েই তো চায় খাটনিটা হোক, কি তাই না? আচ্ছা মিসেস সান্যাল, এবার আপনি চট করে ব্রেকফাস্টটা করে নিন। মিস্টার সান্যালকে আমি একদম কমপ্লেন করতে দেব না। দুই মহিলা হাসি ঠাট্টা করতে লাগলো। রিমা বলল, মিস মেহতা, আপনিও আমার সাথে ব্রেকফাস্ট করেই নিন না, একসাথে অনেক মজা হবে। নিশ্চয়ই। এই বলে সেও বসলো রিমার সাথে প্রাতরাশ করতে। খেতে খেতে অনেক গল্পগুজব হলো দুজনের মধ্যে। রিমা কফিতে চুমুক দিয়ে বলল, আচ্ছা মিস মেহতা, আপনার বাড়ি তো বললেন দিল্লিতে। এত দূরে এই অচেনা অজানা একটা জনশূন্য জায়গায় আপনার থাকতে ভালো লাগে? আরুষির মুখে একটা রহস্যময় হাসির ঝলক খেলে গেল। সে বলল, আসলে কি জানেন তো, এই জায়গাটা আমার অচেনা মনে হয় না।
মনে হয় যুগ যুগান্তর ধরে আমি এই জায়গাটাকে চিনি। এই বাংলোর আনাচে কানাচে লুকিয়ে আছে আমার অনেক স্মৃতি, জানেন। খুব আপন মনে হয় সবটা। রিমা বুঝল এই রিসর্টটাকে খুবই ভালোবাসে আরুষি। সে বলল, আপনি সত্যিই খুব লাকি মিস মেহতা, এমন অসাধারণ রিসর্টের ম্যানেজার হওয়া এবং নিজের স্বামীর সাথে সেখানে থাকা। আপনি কিন্তু সত্যিই খুব ভাগ্যবান। আরুষি দূরে পাহাড়ের দিকে চেয়ে মৃদু স্বরে বলল, এই জায়গাটার সঙ্গে আমার নারীর টান, মিসেস সান্যাল। এই বাংলোতে আমি চিরকাল থাকবো। শেষের কথাটা শুনে কেমন যেন নিজের অজান্তেই গাটা হালকা শিউরে উঠল রিমার। কেমন যেন একটা অদ্ভুত ইঙ্গিত ছিল কথাটায়। ব্রেকফাস্ট শেষ হয়েছে, রিমা এবার উঠে পড়ল। ড্রয়িং রুম থেকে বেরোনোর সময় সে বলল, আমি তাহলে আসি মিস মেহতা, একটু পরে অরিন্দমের সাথে আমার বেরোনো আছে। আজকে আমরা খাজিয়ার যাব আর তার পার্শ্ববর্তী কিছু এলাকা ঘুরে দেখব। আজ আপনারা যেতে পারবেন না মিসেস সান্যাল। শান্ত গলায় বলল আরুষি। রিমা থামল। বেশ অবাক হলো সে। পিছন ফিরে সে জিজ্ঞেস করল, যেতে পারবো না? কেন যেতে পারবো না? কারণ আবহাওয়া খুব একটা ভালো নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাত আরও বাড়বে। এই অবস্থায় আমি আপনাদের দুজনকে কি করে যেতে দিই বলুন তো? হাজার হোক আপনাদের স্বচ্ছন্দের দায়িত্ব তো আমার। শেষ কথাটা যেন কিঞ্চিত বিদ্রুপের সুরে বলল আরুষি। রিমা একটু বিরক্তই হলো এবার। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ মিস মেহতা, কিন্তু নিজেদের খেয়াল আমরা রাখতে পারি। অরিন্দম রেডি হচ্ছে, আমিও রেডি হব, আর আমরা আজকেই যাব। ঘুরতে এসে ঘরে বসে থেকে সময় নষ্ট করার ইচ্ছা এবং আগ্রহ কোনোটাই আমাদের নেই। এই বলে রিমা চলে গেল। আরুষি স্থির হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো রিমাকে ঘরের দিকে চলে যেতে। গজগজ করতে করতে ঘরে ঢুকল রিমা। অরিন্দম জুতো পরছিল। রিমাকে দেখে সে প্রশ্ন করল, কিরে, মুখে এত বিরক্তি কেন হঠাৎ? বিরক্ত হব না, মিস মেহতা বলছে আমাদের আজ বেরোনো হবে না। বাইরে আবহাওয়া আরও খারাপ হবে দুপুরবেলা, তাই আমাদের আর যাওয়া উচিত নয়। আমাদের ভালো মন্দর দায়িত্ব কি ওর, নাকি ও কি মনে করেছে নিজেকে? যত সব বিরক্তিকর। জামা কাপড় চেঞ্জ করতে করতে উত্তর দিল রিমা। অরিন্দম হেসে উঠে বলল, আরে মিস মেয়েদের একটু বেশি কেয়ারিং আমাদের প্রতি, সেটা এখানে আসা থেকেই তো দেখছিস। তোর কথায় মুড খারাপ করিস না, বুঝলি? বড় বড় চোখ করে অরিন্দমের দিকে তাকালো রিমা। মিস মেহতার সাপোর্টটা একটু বেশিই করে ফেলছো মিস্টার। হ্যাঁ, ঘর কি মুরগি ডাল বরাবর হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? উফ, তোকে নিয়ে পারি না, এত ইনসিকিউর হয়ে যাস কেন? আচ্ছা চল, আমি রেডি হয়ে গেছি, তুই জলদি কর, আজ অনেক কিছু দেখবো। 5 মিনিটস। এই বলে রিমা মেকআপ শুরু করলো। এরপর নবদম্পতি রেডি হয়ে একসাথে বেরোতে যাচ্ছে। হঠাৎ অরিন্দম নিজের বুক চেপে ধরে বিছানায় বসে পড়ল। ব্যথায় কাতরে উঠল অরিন্দম। রিমা সঙ্গে সঙ্গে অরিন্দমকে ধরে চিন্তিত স্বরে বলল, এই কি কি হলো রে তোর? বুকে হঠাৎ খুব ব্যথা হচ্ছে রিমা। ব্যথায় বিছানায় পড়ে কুকড়োতে লাগলো অরিন্দম। রিমার হাত পা কাঁপছে। সে অরিন্দমকে কখনো এই অবস্থায় দেখেনি। সে বলল, তুই একটু একটু দাঁড়া, আমি এক্ষুনি ওষুধ আনছি, একটু দাঁড়া তুই। এই বলে রিমা তাদের সুটকেসটা খুলল। কিন্তু এ কি, ব্যথার সব ওষুধ তো শেষ। কি করি এবার? খুব চিন্তায় পড়ে গেল রিমা। এদিকে অরিন্দম বিছানায় কাতরাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছে না রিমা তার কি করণীয়। অরিন্দম বাবুর শরীরটা খারাপ মনে হচ্ছে মিসেস সান্যাল। রিমা সঙ্গে সঙ্গে ঘরের দরজার দিকে তাকালো। আরুষি দাঁড়িয়ে আছে। রিমা কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, হ্যাঁ মিস মেহতা, দেখুন না, হঠাৎ ওর বুকে ব্যথাটা বড্ড বাড়ছে। আমার কাছে কোনো ওষুধও নেই, সম্ভবত এখান থেকে অনেকটা দূর। ওকে হাসপাতালে নিয়ে যেতে পারবো না। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু একটা। আরুষি এবার ঘরে ঢুকলো। বৃথা বাক্য ব্যয় না করে সে সোজা অরিন্দমের পাশে গিয়ে বসল।
তারপর অদ্ভুত ভঙ্গিতে অরিন্দমের বুকের ওপর সে হাত বোলাতে লাগলো এবং মালিশ করতে লাগলো। আস্তে আস্তে ব্যথায় ছটফট করতে থাকা অরিন্দম শান্ত হলো কোনো এক জাদু বলে। আরুষি যেন তার ব্যথা একেবারে গায়েব করে দিয়েছে। রিমা এই পরিবর্তন দেখে হতভম্ব হয়ে গেল। ফ্যাল করে সে তাকিয়ে রইল অরিন্দম এবং আরুষির দিকে। আরুষি এবার রিমার দিকে তাকালো। শান্ত অথচ দৃঢ় স্বরে রিমার হাত ধরে সে বলল, চিন্তার কোনো কারণ নেই। মিস্টার সান্যাল এখন একটু ভালো আছেন। আপনারা আমার অতিথি মিসেস সান্যাল। মিস্টার সান্যালের কোনো ক্ষতি হবে না। আমি এক্ষুনি বরং একটা কাজ করি, একটা ঘরেলু ওষুধ নিয়ে আসছি, বুঝলেন? সেটা খেলেই মিস্টার সান্যাল একদম সুস্থ হয়ে উঠবেন। আপনি একদম ভয় পাবেন না, আমি আছি তো। এই বলে আরুষি চলে গেল। রিমা অরিন্দমের পাশে গিয়ে বসল। ছেলেটার চোখ লেগে এসেছে, মুখে খানিকটা তৃপ্তির ভাব ফিরেছে। রিমা জানে না আরুষি কিভাবে তার স্বামীকে ঠিক করল, কিন্তু সে কৃতজ্ঞ ওই মহিলার কাছে। চিন্তা করিস না অরিন, সব ভালো হয়ে যাবে। অরিন্দমের মাথায় হাত বোলাতে বোলাতে বলল রিমা। কয়েক মিনিট পরেই আরুষি একটা বড় গ্লাস ভর্তি পানীয় নিয়ে ঘরে এলো। রিমাকে সে বলল, এটা আমাদের পাহাড়ি একটা ওষুধ, বিভিন্ন জড়িবুটি দিয়ে তৈরি করা। এটা খেলেই আপনার স্বামী একদম সুস্থ হয়ে উঠবে। রিমা আরুষির দিকে কৃতজ্ঞতার দৃষ্টি নিক্ষেপ করে বলল, মিস মেহতা, আপনি আমার স্বামীকে আজ ভয়ঙ্কর কঠিন একটা সিচুয়েশন থেকে বার করলেন। আমি আপনার কাছে সত্যিই গ্রেটফুল। আচ্ছা বাবা, অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন। এবার না হয় আমি মিস্টার সান্যালকে একটু খাইয়ে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই। আরুষি অরিন্দমের কাছে গিয়ে বলল, মিস্টার সান্যাল, লক্ষ্মী ছেলের মতো ওষুধটা একটু খেয়ে নিন দেখি। অরিন্দম বাধ্য বালকের মতো হাঁ করল। আরুষি খাইয়ে দিল ওষুধটা। অরিন্দমের মুখে একটা শান্তির ছাপ এলো। চোখ বন্ধ করল সে। আরুষি এবার রিমার কাছে এসে বলল, আপনি একদম চিন্তা করবেন না, মিস্টার সান্যাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আমার মনে হয় ওনার একটু বিশ্রামের প্রয়োজন, বুঝলেন? আপনি একটা কাজ করুন, আপনারা বরং কটা দিন হোটেলেই আরাম করুন। ওর সেরে ওঠাটাই এখন গুরুত্বপূর্ণ। বলল রিমা। কিন্তু হঠাৎ করে অরিন্দমের এমনটা কেন হলো আমি বুঝতে পারছি না মিস মেহতা। ওর মতো লোকের হঠাৎ এমন বুকে ব্যথা। মিসেস সান্যাল, পাহাড়ি এলাকায় এলে অনেক জোয়ান সমর্থ লোকেরও শরীরটা খারাপ হয়ে পড়ে। আপনি একদম চিন্তা করবেন না, উনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। স্মিত হাসি হেসে বলল আরুষি। এরপর আরও কিছু কথা হয় দুজনের মধ্যে। তারপর আরুষি ঘর থেকে বেরিয়ে যায়। সকালে রোদ আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে কালো মেঘের আড়ালে। রিমা অরিন্দমের পাশে বসে তার মাথায় হাত বোলাতে লাগলো। দুপুর থেকেই হালকা তুষারপাত শুরু হলো। সন্ধে গড়াতেই প্রকৃতি এক প্রবল রূপ ধারণ করল। রিমা অরিন্দমকে একটু আগে খাইয়ে শুইয়ে দিয়েছে। অরিন্দমের পরিস্থিতি সকালে থেকে অনেকটাই ভালো হয়েছে। রাত 9:30 ডাইনিং রুমে খেতে গেল রিমা। আরুষি সবে খাবার বাড়া শুরু করেছে। তার স্বামী অনুরাগ চুপচাপ বসে আছে। খাবার পরিবেশন করে আরুষি এবার এসে বসল। বসতেই সে জিজ্ঞেস করল, মিস্টার সান্যাল কেমন আছেন এখন? অরিন এখন অনেক ভালো আছে, ঘুমাচ্ছে। বেশ, পাহাড়ি জায়গায় আসলে একটু আধটু এরকম হয়েই থাকে। আর তার উপর যেরকম আবহাওয়া খারাপ হচ্ছে, আপনারা বরং কদিন এখানে আরামই করুন। খেতে খেতে বলল আরুষি। রিমা ম্লান হাসি হাসল। তার চোখ কিন্তু বারবার চলে যাচ্ছে অনুরাগের দিকে। কেন জানি না লোকটাকে খুব বেশি চেনা চেনা লাগছে রিমার। কোথাও যেন অনুরাগকে সে দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। খাওয়া শেষ করে রিমা ঘরে গেল রাত 10টার সময়। ঘরে এসে অরিন্দমের পাশে এসে শুল। ছেলেটাও ঘরে ঘুমোচ্ছে, কিন্তু রিমার মুখে একটা চাপা চিন্তার ভাব। ডাইনিং হল থেকে বেরোনোর সময়
অনুরাগের হাতে হাত ঠেকেছিল তার। কি ঠান্ডা লোকটার হাত, ঠিক যেন একটা সরীসৃপের মতো। লোকটাকে তো আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় যে দেখেছি মনে পড়ছে না। বিড়বিড় করে বলল রিমা। এইসব ভাবতে ভাবতে সে যেন কখন ঘুমে ঢলে পড়ল। মধ্যরাত। হঠাৎ রিমার ঘুম ভেঙে গেল। উঠে বসে সে গ্লাসে রাখা জল খেল। জল খেয়ে নিজের পাশে তাকাতেই সে চমকে উঠল। বিছানা খালি, অরিন্দম তার পাশে নেই। সাথে সাথে খাট থেকে নেমে সমস্ত ঘর খুঁজে দেখল রিমা, কিন্তু না, অরিন্দম ঘরে কোথাও নেই। হঠাৎ দরজার দিকে চোখ যেতেই রিমা দেখল যে পাল্লাটা একটু খোলা। তাহলে কি অরিন্দম বাইরে গেছে? একটা অজানা আশঙ্কার ডঙ্কা বেজে উঠল রিমার মনে। গায়ে শালটা জড়িয়ে সে ঘর থেকে বেরোলো। পুরো করিডোরটা ঘুটঘুটে অন্ধকার। রিসেপশনের দিকে দেখল রিমা, না, অরিন্দম ওদিকে নেই। এবার সে ডাইনিং রুমের দিকে গেল। ডাইনিং রুমের দরজাও বন্ধ। কোথায় গেলি তুই অরেন, কোথায় গেলি? ধীর গলায় চিন্তিত স্বরে মন্তব্য করল রিমা। করিডোর দিয়ে হাঁটতে লাগলো সে। হঠাৎ একটা জিনিস তার চোখে পড়ল। রিসর্টের সদর দরজা হাট করে খোলা। রীতিমতো বরফ ঘরে ঢুকে আসছে, আর সেই আবহাওয়াতে অরিন্দম রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ রিমা ছুটে গেল অরিন্দমের পিছনে। জাপটে ধরে নিজের স্বামীকে ঘরের মধ্যে টানতে লাগলো, কিন্তু অরিন্দম রীতিমতো লম্ফঝম্প শুরু করে দিয়েছে। সে যেন বাইরে যাবেই। নেশাচ্ছন্ন গলায় তার গোঙানি ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো, ও ডাকছে, ও ডাকছে, ছাড়ো ছাড়ো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো, যাবো আমি। অরেন, এই অরেন, তুই কি করছিস অরেন? শান্ত, 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 বিকুল, অরেন, শান্ত প্লিজ। অরেন, অরেন, কি করছিস তুই? রীতিমতো হিমশিম খেতে লাগলো রিমা অরিন্দমকে ধরে রাখতে। তারপর হঠাৎ অরিন্দম জ্ঞান হারালো। কোনো ক্রমে তাকে নিজেদের ঘরে টেনে নিয়ে এলো রিমা। ঘরে এনে বিছানায় শোয়ালো অরিন্দমকে। রিমার মধ্যে তীব্র এক ভয় এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। কখনো কেন তার স্বামী বেরোলো এই ঘর থেকে, এবং রিসর্ট থেকেই বা কেন ওভাবে বেরিয়ে যাচ্ছিল? ও বলছিল ওকে কেউ ডাকছে। কে ডাকছিল? রিমা তো শুনতে পায়নি কিছু। তৎক্ষণাৎ রিমার মনে পড়ল গত রাতে তার শোনা সেই নারী কণ্ঠের শব্দ। তাহলে কি ওই ডাকছিল অরিনকে? কিন্তু সেটা কি করে হতে পারে? কেউ আমাদের চলে যেতে বলছিল। আজকে হঠাৎ অরিনের সঙ্গে এরকম সকালবেলা হলো, আর এখনই অদ্ভুত ঘটনা। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ ভাবল রিমা। তারপর অরিন্দমের পাশে গিয়ে শুল। স্বামীর মাথায় সে হাত বোলাতে লাগলো। না, যদি আর কোনো রকম বেগুরবাই দেখে তাহলে এই রিসোর্ট তারা ছেড়ে দেবে, সোজা সিমলায় চলে যাবে তারা। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল রিমা। পরের দিন কিন্তু রিমার মত বদলে গেল। সকাল সকাল অরিন্দম বেশ ফুরফুরে মেজাজে উঠল। গতকালের বুকে ব্যথা সম্পূর্ণ সেরে গেছে। গত রাতের ঘটনাও তার অকপটে নেই। ডাইনিং রুমে আসতে দেখেই নবদম্পতির সাথে দেখা হলো অনুরাগের। সে ব্রেকফাস্ট করছে। হাসি মুখে তার পাশে বসলো অরিন্দম। গুড মর্নিং অরিন্দম বাবু। গুড মর্নিং। আচ্ছা মিস্টার অনুরাগ, মিস মেহতা কোথায়? ওনাকে তো দেখছি না। কিঞ্চিত চমকে উঠল যেন অনুরাগ রিমার এই কথায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে উত্তর দিল, ও একটু নিজের কিছু কাজ করছে, একটু পরেই চলে আসবে। আপনারা খাওয়া শুরু করুন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। প্লেটে খাবার নিতে নিতে সম্মতি জানালো অরিন্দম। রিমা কিন্তু এক দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। একে কোথাও একটা দেখেছে সে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। খানিকক্ষণ সবাই চুপচাপ।
মন দিয়ে ব্রেকফাস্ট করছে অরিন্দম এবং রিমা। হঠাৎ অরিন্দম বলে উঠল, খাজ্জার জায়গাটা কি সুন্দর, তাই না মিস্টার অনুরাগ? আপনার নিশ্চয়ই এখানে খুব ভালো লাগে। অনুরাগ অরিন্দমের দিকে তাকালো। চমকে উঠল অরিন্দম। কি অদ্ভুত চাহনি লোকটার, মরা মাছের মতো। শীতল দৃষ্টে সে খানিকক্ষণ চেয়ে রইল অরিন্দমের দিকে। তারপর এক চিলতে বিমর্ষ হাসি হেসে বলল, খাঁচা সোনার হলেও খাঁচাই থাকে অরিন্দমবাবু। চাঁদের সৌন্দর্যেও কিন্তু দাগ আছে। অরিন্দম ও রিমা দুজনেই এই উত্তরে অবাক হয়ে গেল। কি বলতে চাইছে অনুরাগ, সেটা তাদের কারোরই বোধগম্য হলো না। রিমা কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আরুষি ঘরে ঢুকলো। গুড মর্নিং। অরিন্দম বাবুকে যে একদম ফিট লাগছে আজ। ডাইনিং টেবিলে অনুরাগের পাশে এসে বসলো সে। অরিন্দম বলল, হ্যাঁ, আজ অনেকটা ভালো লাগছে মিস মেহতা। আপনাকে তো আজ অতিরিক্ত অসাধারণ লাগছে। আপনার গ্লোয়ের রহস্যটা কি বলুন তো? এত গ্লো করা কিন্তু অপরাধ। আরুষি একবার ঘাড় বেঁকিয়ে অনুরাগের দিকে তাকালো, তারপর সোজা তাকালো অরিন্দমের চোখের দিকে। কি লাস্যময় চাহনি, চোখ দিয়ে যেন সে ছিঁড়ে খেতে চাইছে অরিন্দমকে। সে বলল, আপনাদের সবার ভালোবাসা মিস্টার অরিন্দম, অ্যান্ড মোর। রিমার কিন্তু মোটেই অরিন্দম আর আরুষির এই কথোপকথন পছন্দ হয়নি, কিন্তু আরুষির চাহনি তার চোখ এড়ায়নি। বুকের ভিতরে অমঙ্গলের ডঙ্কা বেজে উঠল তার। আরুষির মধ্যে কিছু একটা আছে যেটা রিমা ধরতে পারছে না, কিন্তু তার খুব অস্বস্তি হচ্ছে। আর তারপর পরশু রাতে সেই আওয়াজ, কাল আচমকা অরিনের বুকে ব্যথা এবং রাতে অরিনের অদ্ভুত আচরণ। না, কিছু একটা গড়বড় রয়েছে। রিমা খাবার শেষ করে বলল, আজ আমরা বেরোবো মিস মেহতা, একটু আশপাশটা ঘুরবো। নিশ্চয়ই, আপনারা আজ ভালো করে ঘুরুন খাজ্জিজার। শুধু সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন, কারণ এখানে না জঙ্গলি জানোয়ারের উপদ্রবটা সন্ধ্যের পর শুরু হয়ে যায়। বেশ, চল অরিন, আমরা বেরোই। এখন তুই ঠিক আছিস তো রে? এই বলে রিমা উঠে এগোতে লাগলো। অরিন্দম তার সাথে চলল। যাওয়ার সময় অরিন্দম দেখল তার দিকে একভাবে তাকিয়ে রয়েছে আরুষি। একটা বাঁকা রহস্যময় হাসি খেলে গেল আরুষির মুখে। রিসর্ট থেকে বেশ কিছুটা পথ দূরে হাঁটছে রিমা। অরিন্দম হিমাচলের অদম্য সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। তারপর নবদম্পতি একসাথে বেশ কয়েকটা ঘনিষ্ঠ ছবি তুলল। অরিন্দমকে বেশ উজ্জীবিত লাগছে আজ রিমার। হাঁটতে হাঁটতে অরিন্দম বলল, না, জায়গাটা সত্যি অসাধারণ। কি বলিস? সামনে হিমালয়, আর কিছু দূরে কিন্নর কৈলাস, চারিদিকে এত বরফ, তার উপর আবার মাঝে মাঝে বৃষ্টি। হ্যাঁ, উফ, হানিমুন পুরো সর্টেড। কি ভেবি? রিমা অরিন্দমের দিকে তাকালো। তার মুখে রাগ আর বিরক্তি। ঝাঁঝিয়ে উঠল বিদ্রুপের সুরে রিমা। এত গ্লো করাটা কিন্তু অপরাধ মিস মেহতা, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না এবার? অরিন্দম থতমত খেয়ে গেল। তারপর রিমাকে কাছে টেনে এনে তার চুলে হাত বুলিয়ে হেসে বলল, আরে ধুস, তুই না সত্যি। আরে এমনি ক্যাজুয়াল কমপ্লিমেন্ট করছিলাম রে, তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন বলতো সব কিছুকে? রিয়া অরিন্দমের কাছ থেকে সরে গেল। তার মুখে এখনো রাগ রয়েছে। সব কিছুর একটু লিমিট আছে অরিন। এখানে আসার পর থেকে দেখছি মেয়েটা তোর সাথে ফ্লার্ট করছে, আর তুই বিষয়টাকে ইন্ডালজ করছিস। আমরা হানিমুনে এসেছি, গড ড্যাম ইট, আমি নিতে পারছি না এগুলো। হোয়াট আর ইউ ডুইং? অরিন্দমের মুখ থেকে এবার হাসিটা মিলিয়ে গেল। সে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। দুজনের মধ্যে খানিকক্ষণের নিস্তব্ধতা। তারপর রিমার হাত ধরে অরিন্দম নিচু স্বরে বলল, আই এম সরি বেবি, আমি একটু বেশি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, কথা দিচ্ছি আর এমন হবে না। এবার আমরা আমাদের ঘোরাটা এনজয় করি প্লিজ। রিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোকে হারাতে চাই না অরিন, কারোর সাথে আমি তোকে শেয়ার করতে পারবো না। কাল আমার কি অবস্থা হয়েছিল, তোর ওই রকম শরীরের অবস্থা হয়ে যাওয়ায় তোর কোনো ধারণা আছে?
হ্যাঁ, কি হয়েছিল শুধু আমি জানি অরিন। রিমার চোখে জল। অরিন্দম বুঝতে পারল সে রিমাকে সত্যি খুব কষ্ট দিয়েছে। বউয়ের চোখ মুছিয়ে সে বলল, ওরে পাগলি, স্বয়ং ভগবানও আমাকে তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই বরযাত্রাকে তোকে অনেক দিন ঝেলতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ। এবার রিমাও হেসে উঠল। চল। খুশি মনে দুজন আবার এগোতে লাগলো। এই বোধহয় ছিল তাদের সুখের শেষ মুহূর্ত। তারা তখনও জানতো না তাদের সুখের ওপর এক অশুভ নজর পড়ে গেছে। তারা পায়নি আসন্ন অমঙ্গলের বার্তা। সন্ধে 6টা, চারিদিক অন্ধকার। খাজিয়ারে সারাদিন বেশ ভালোই ঘুরছে রিমা এবং অরিন্দম। রিমার ইচ্ছে ছিল কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা দেখার, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়নি। দুজনে হাঁটতে হাঁটতে ফিরছে নিহারিনী রিসর্টে। দিনটা খুব ভালো কাটলো বল। অরিন্দমের গালে চুমু খেয়ে বলল রিমা। স্ত্রীকে আরও কাছে টেনে নিয়ে অরিন্দম তার কানে কানে বলল, রাতটারও ভালো কাটবে। ধ্যাত, খালি বদমাইশি। এই, কাল কিন্তু স্যাংচুয়ারিটা দেখতে হবে। হ্যাঁ, কাল কিন্তু আজকের মতো এতটা ল্যাদ খেলে হবে না। হ্যাঁ চল, এখন তাড়াতাড়ি ফিরি, না হলে তোর মিস মেহতা আবার রেগে যেতে পারেন না। রিমার কথায় হাসল অরিন্দম। নবদম্পতি এগিয়ে চলেছে পাহাড় ও জঙ্গলের কোল দিয়ে। নিহারিনী রিসোর্ট দেখা যাচ্ছে এখান থেকে। হঠাৎ একটা অদ্ভুত ভিখিরি গোছের লোক জঙ্গল থেকে লাফ মেরে বেরিয়ে এসে রাস্তার মাঝে চলে এলো। চুলে তার জট লাগা, পরনে ছেঁড়া জামা প্যান্ট, চোখ দুটো ঘোলাটে। রিমার দিকে সে এগোতে যেতেই অরিন্দম তার স্ত্রীর সামনে চলে এলো। রিমা ভীত, অরিন্দম আচম্বিত। পালা 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 পালা, এখান থেকে পালা, পালিয়ে যা, যত দূরে পারিস পালিয়ে যা। রসিকা, রসিকা বাঁচতে দেবে না এই, তোদের। রাস্তা ছাড় আমাদের। ধমকে উঠল অরিন্দম, কিন্তু ভিখারিটা একদমই নড়ল না। উপরন্তু আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, যদি বাঁচতে চাস চলে যা। রিমা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেছে, তার মাথা ঘুরতে লাগলো। অরিন্দম হিমশিম খাচ্ছে পাগলটাকে সামাল দিতে। এমন সময় একটা গুরুগম্ভীর গলা সে শুনতে পেল পেছন থেকে। বিরাজ, থাম, ওদের ছেড়ে দে। মুহূর্তের মধ্যে বিরাজ নামক পাগলটা পুরো পাথরের মতো স্থির হয়ে গেল। অরিন্দম পিছনে ফিরল। তার সামনে দাঁড়িয়ে এক লম্বা কাঁচা পাকা দাড়ি ও জটাওয়ালা সাধু। এই ঠান্ডাতেও তার গায়ে একটা লাল চাদর ও ধুতি। কিন্তু যেটা সব থেকে লক্ষণীয় সেটা হচ্ছে সাধুর চোখ। আধারে যেন জ্বলে উঠছে তার চোখ। কে আপনি? ভয়ার্ত গলায় রিমা প্রশ্ন করে উঠল, আমি গিরিনন্দ। ধৌলাধারের কোলে আমি সাধনা করি অনেক দশক ধরে। সাধু গমগমে স্বরে জবাব দিল, তবে তোমরা ভয় পেও না, ও কিছু করবে না। ওর নাম হচ্ছে বিরাজ। বেচারা পাগল, এখানকার পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায় ও। আমার কাছেই খাওয়া দাওয়া করতে আসে মাঝে সাঝে, কিন্তু বছর আগে ওকে আমি এখানের জঙ্গলেই পাই। কোনো কিছুতে ও মারাত্মক ভয় পেয়ে ওর মানসিক সন্তুলন হারিয়ে গেছিল। আর এত বছর পরেও মাঝে মধ্যেই ও কোনো নতুন মানুষকে দেখলেই ঠিক এরকমই ব্যবহার করে। তবে তোমরা চিন্তা করো না। বিরাট চুপচাপ আস্তে আস্তে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। রিমা এখন কিছুটা আশ্বস্ত হয়েছে। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ সাধুজি, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। সাধু মাথা নাড়ল। সে কিছুক্ষণ দেখল রিমা এবং অরিন্দমকে। বাপরে, কি ভয়ঙ্কর দৃষ্টি! যেন দুজনের মনের গহ্বরে লুকিয়ে থাকা সমস্ত রহস্য পড়ে নিচ্ছে এই সাধু। গিরিনন্দ মন্তব্য করল, তোমাদের এখানে এই সময় না ঘোরাই মঙ্গল। অন্ধকার এই জগতের সমস্ত খারাপ জিনিসকে জাগিয়ে তোলে। আমরা হোটেলে ফিরছিলাম সাধুজি, এই সামনে নিহারিনী রিসোর্টে আমরা আছি। বলল অরিন্দম। কথাটা শুনেই
গিরিনন্দের মুখ অন্ধকার হয়ে গেল, তার ভুরু কুঁচকে গেল এবং চোখে খেলে গেল চিন্তা। সে খানিকক্ষণ রিমা এবং অরিন্দমকে দেখল, তারপর কথা বলল। বাবা, তোমাদের এই জায়গা শীঘ্রই ত্যাগ করা উচিত। হিমালয়ের কোলে জঙ্গলে ঘেরা এই গ্রাম দেখতে যতটা সুন্দর, আসলে কিন্তু তার সম্পূর্ণই বিপরীত। নিগুড় অন্ধকার বিরাজ করে এখানে, অনেক নিরীহের রক্তে রাঙাই ভূমি। আমার উপদেশ, তোমাদের এখান থেকে চলে যাওয়াই মঙ্গল, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের জীবন বিপন্ন। হঠাৎ ঠান্ডাটা কয়েকগুণ বেড়ে গেল। হিমেল হাওয়া বইছে চারিদিকে, তুষার ঝড় শুরু হতে চলেছে। রিমার সারা শরীর কেঁপে উঠল এক অজানা আতঙ্কে। একটা সরীসৃপ যেন বয়ে গেল তার শিরদাঁড়া দিয়ে। অরিন্দমের মুখে বিস্ময়। আপনি আপনি কি বলছেন এসব সাধুজি? আমাদের বিপদ কার থেকে? এই পাগলটাও তো তাই বলছিল একটু আগে। আমি কিছুই বুঝতে পারছি না তো। গিরিনন্দ আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অরিন্দমের চোখের দিকে। সেই এক ঊর্জা, অরিন্দমের মাথা ঝিমঝিম করে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলল সাধু। এসব তোমাদের বোধগম্য হবে না, তোমাদের বুদ্ধির পরিধির বাইরে এসব। শুধু এটুকুই বলতে পারি যে বাঁচতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে চলে যাও। এই বলে গিরিনন্দ পিছন ফিরে হাঁটতে লাগল। তুষার ঝড় শুরু হয়েছে। রিমা তাকে ডেকে উঠল। আচ্ছা সাধুজি, আপনি কোথায় থাকেন? ক্ষীণ উত্তর ভেসে এলো। বিপদ আচ্ছন্নের জন্য সর্বত্রই আমি আছি, শুধু মনে করবে আমাকে ঠিক পেয়ে যাবে। কয়েক সেকেন্ডে সে হারিয়ে গেল প্রকৃতির ছলনায়। অরিন্দম রিমার হাত ধরে এবার হাঁটা দিল। চল তাড়াতাড়ি পৌঁছতে হবে রিসোর্টে, আর এখানে থাকলে জমে ফুলকি হয়ে যাব। নবদম্পতি প্রায় দৌড়ে দৌড়ে নিহারিণী রিসর্টে পৌঁছল। ভিতরে ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে তারা ডাইনিং রুমে চলে গেল। গোটা রিসর্টটা জুড়ে কেমন একটা চাপা অন্ধকার। অরিন্দম ডাকলো, মিস মেহতা, অনুরাগ বাবু, কই আপনারা? কোনো সাড়া নেই। ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা রয়েছে ডিনার। অরিন্দম রিমাকে বলল, হয়তো ওরা শুয়ে পড়েছে, চলো আমরা খেয়ে নিই। বস রিমা। রিমা খেতে বসে গেল অরিন্দমের সাথে, কিন্তু তার মন উসখুস করে যাচ্ছে। রিমার মনে হতে লাগলো কেউ যেন তাদের উপর আড়াল থেকে নজর রাখছে। তার শিরদাঁড়া দিয়ে আদিম এক ভয় শীতল সরীসৃপের মতন নেমে গেল। কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ করে রিমা এবং অরিন্দম নিজের ঘরে গেল। মধ্যরাত, একটা অন্ধকার ঘর। ঘরের মধ্যে একটা মহিলা উলঙ্গ হয়ে বসে রয়েছে মেঝেতে একটা পেন্টাগ্রামের সামনে। মহিলার বেশ কয়েকটা চুল সাদা, চামড়া কুঁচকে আছে বুকের এবং পেটের কাছে। পেন্টাগ্রামের সামনে একটা লোক চিত হয়ে পড়ে রয়েছে। লোকটা রক্তাক্ত কিন্তু জীবিত। পেন্টাগ্রামের 5 দিকে লোকটার শরীরের অঙ্গ রাখা, দুটো চোখ, দুটো হাত, দুটো কান এবং মধ্যিখানে একটা কালো পুতুল। মহিলা অদ্ভুত সুরে একটানা মন্ত্র পাঠ করে চলেছে। পুতুলটাকে এবার সে হাতে তুলে নিয়ে একটা পিন পুতুলের মধ্যে বসিয়ে দিল। একটা বাঁকা হাসি খেলে গেল তার মুখে। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় কাতরে উঠল মেঝেতে পড়ে থাকা লোকটা। লোকটা আর কেউ না, এ যে অনুরাগ। তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, হাত কান কেটে ফেলা হয়েছে, রক্তে ভেসে যাচ্ছে তার সারা শরীর ও গোটা মেঝে। মহিলা এবার উঠে পড়ল, এগিয়ে গেল অনুরাগের দিকে। তারপর কামড়ে ধরল তার বুক। ছটফট করল কিছুক্ষণ অনুরাগ। তারপর সব শেষ। ইতিমধ্যে মহিলার রূপ পাল্টে গেছে। যৌবনের লাস্যময় আভা আবার ফিরে এলো তার শরীরে। মৃত শিকারের দিকে তাকিয়ে সে হেসে উঠল।
সময় যে ফুরিয়ে এসেছিল, এবার এবার নতুন শিকারের পালা। এরপর সেই ভয়ঙ্করী হেঁটে হেঁটে ঘরের এক কোণে অবস্থিত আয়নার সামনে এসে বসল। নিজের রূপের পরিবর্তন দেখে হেসে উঠল আরুষি মেহতা। কি অসাধারণ রূপ! দুধে আলতা গায়ের রং যেন হিমালয়ের থেকেও ফর্সা। চুল কোমর অবধি নেমে এসেছে। ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো লাস্যময়। তার স্তন ধৌলাধার পাহাড়ের মতো উঁচু এবং শক্ত। এত সৌন্দর্যের মধ্যেও একটা ক্রূর ও শীতল ছোঁয়া আছে তার মধ্যে। আর থাকবে নাই বা কেন? 200 বছর ধরে বেঁচে থাকলে যে কারোর মধ্যে এই শীতলতা চলে আসবে। অনেকক্ষণ ধরে প্রবল তুষারপাত হচ্ছে। রিমার ঘুম আসছে না। বারবার ওই ভিখিরিটার কথা মনে পড়ছে। গিরিনন্দ তাদেরকে সতর্কবার্তা দিয়েছে, আর পরশু রাতে ঘরের মধ্যে কে তাকে চলে যেতে বলছিল। আরো বেশ কয়েকটা জিনিস সে কয়েকবার ভাবতে লাগলো। কাল আরুষি চায়নি সে আর অরিন্দম ঘুরতে যাক। অরিন্দমের ঠিক তারপরেই বুকে এমন ব্যথা উঠল। ঘটনাটা কি নিছক কাকতালীয়? আর রাতে ওভাবে বেরিয়ে যাচ্ছিল অরিন্দম কার ডাকে? মনে হচ্ছিল যেন সে বশ হয়ে গেছে। এইসব বিবিধ চিন্তা খেলা করছিল রিমার মনে। হঠাৎ যেন তার কানের কাছে কেউ বলে উঠল, চলে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে, বাঁচতে চাইলে পালাও। ধর্মরিয়ে উঠে বসল রিমা। সেই পরশু রাতের কণ্ঠস্বর। রিমা দেখল অরিন্দম অঘরে ঘুমোচ্ছে, তাই তাকে আর জাগালো না। রিমা খাট থেকে নেমে ঘরের মধ্যে চারিদিকে ঘুরতে লাগলো। কোথাও কেউ নেই। সে এবার দরজা খুলে বেরোলো ঘর থেকে। গোটা রিসর্টের মধ্যে একটা লাল আবছা নিয়ন আলো জ্বলছে। চারিদিকে নিস্তব্ধতা। বাইরে সনসন করে বইছে হিমেল হাওয়া। হঠাৎ একটা জানলার সামনে এসে দাঁড়িয়ে পড়ল রিমা। কাঁচের জানলার বাইরে সে একজনকে দেখতে পেল। একটা সাদা শাড়ি পরিহিত মেয়ে। অপরূপ দেখাচ্ছে তাকে। মুখে একটা বিষণ্ণ ভাব। জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে সে। কি মনে হলো রিমা সেই গভীর শীতল রাতে গায়ে গরম পোশাক চাপিয়ে বেরিয়ে এলো রিসর্ট থেকে। রিসর্টের সদর দরজা আপনা থেকেই খুলে গেল। সে পিছন পিছন যেতে লাগলো সেই মেয়েটার। ক্ষণিকের মধ্যেই রিমা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মেয়েটা যেন উড়ে উড়ে যাচ্ছে। কিছুতেই তার গতির সাথে তাল মেলাতে পারছে না রিমা। হঠাৎ সারি সারি পাইন গাছের সামনে মেয়েটা থামল। রিমা বেশ হাঁপিয়ে গেছে। মেয়েটা রিমার দিকে তাকালো। রিমা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি তুমি কে? কি চাও তুমি? হ্যাঁ? কি চাও? আমাকে তুমি বলেছিলে না চলে যেতে? তুমি না? মেয়েটার মুখে বিষণ্ণতা। সে উত্তর দিল যেন সারেঙ্গির ঝংকার, হ্যাঁ, আমি তোমাদের চলে যেতে বলেছিলাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। চাইলেও তোমরা আর যেতে পারবে না এখান থেকে। মানে কি বলছো? কেন 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 যেতে পারবো না? আর যেতে আমাদের হবেই বা কেন? মেয়েটা এবার একটু একটু করে কাছে আসতে থাকে রিমার। রিমার মধ্যে চাপা আতঙ্ক কাজ করছে, কিন্তু সে পিছল না। মেয়েটা উত্তর দিল, ও তোমাদের এখান থেকে যেতে দেবে না। ও তোমাদের যেতে দেবে না। ও তোমার স্বামীর ওপর পুরো নিয়ন্ত্রণ করে ফেলেছে। এরপর তিলে তিলে তাকে নিজের আওতায় নিয়ে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। রিমার বুক কেঁপে উঠল। সে ভয়ার্ত কণ্ঠে বলল,
অরিন্দমকে কন্ট্রোল নিয়েছ? কে 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 তুমি যে ওকে কন্ট্রোলে নিয়েছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। গড, প্লিজ ক্লিয়ার করো, কে কে তুমি? মেয়েটা এবার ফিসফিস করে বলল, নিজের স্বামীকে বাঁচাতে চাইলে তোমাদের জানতে হবে এই খচিয়ারের ও আরুষের ইতিহাস। আজ অবধি কেউ বাঁচতে পারেনি, কিন্তু তুমি হয়তো পারবে নিজের স্বামীকে বাঁচাতে, যদি চেষ্টা করতে পারো। চুপ করে মেয়েটার দিকে চেয়ে রইল রিমা। এতক্ষণ যা সে শুনল তাতে তার চিন্তা আরো প্রবলভাবে বেড়ে গেছে। আর আরুষি নাম শোনার পর তার এক অজানা অতিপ্রাকৃত আতঙ্ক খেলে উঠছে মনের মধ্যে। সে মেয়েটাকে কিছু একটা বলতে যাবে, কিন্তু এ কি, মেয়েটা উধাও। রিমার সামনে ধুধু করছে ঘন জঙ্গল। কোথায় তুমি? হ্যাঁ, কে কে তুমি? আমি আমি এখন কি করব? কি করব? চিৎকার করল রিমা, কিন্তু মেয়েটার আর কোনো হদিশ নেই, যেন সে এখানে কখনো ছিলই না। রিমা আর সময় নষ্ট করল না। সে তাড়াতাড়ি প্রায় দৌড়ে দৌড়ে রিসর্টে ফিরল। রিসর্টে এখনো একই রকম শান্তি, চারিদিকে নিস্তব্ধতা। সে দৌড়ে নিজেদের ঘরে ঢুকল। ঘরে ঢুকে যেন তার শরীরে প্রাণ এলো। অরিন্দম শান্তিতেও ঘরে ঘুমোচ্ছে। রিমা খাটে এসে বসল। একটু আগে শোনা কথা তাকে ক্রমাগত ভাবাচ্ছে। সে জানে না মেয়েটাকে, কিন্তু এটুকু বুঝে গেছে যে শীঘ্রই তাকে জানতে হবে ওই আরুষির ব্যাপারে। মেয়েটার কথা ঠিক হলে আরুষি এখন অরিন্দমের মন এবং মস্তিষ্কের কন্ট্রোল নিয়েছে। হঠাৎ রিমার মনে পড়ল অনুরাগের কথা, আরুষির স্বামী। লোকটাকে শুরু থেকে খুব চেনা চেনা লাগছিল রিমার। মোবাইল বের করে গুগলে সার্চ করতে লাগলো। অনুরাগ নাম দিয়ে সার্চ করল রিমা, কিন্তু কিছুই পেল না। এরপর নামের সাথে মিসিং দিয়ে সার্চ করলো, সেখানেও কিছু পেল না। তারপর আরও অনেকভাবে সার্চ করতে থাকলো সে, না, কিছুই পাওয়া গেল না। হঠাৎ একটা জিনিস মাথায় এলো তার। সে লিখল, মিসিং পারসন হিমাচল প্রদেশ ফ্রম কলকাতা। অনেকগুলো রেজাল্ট এলো। বেশ কিছুক্ষণ পর সে একটা স্টোরি পেল এবং যা দেখল তাতে সে ছিটকে গেল। এরশাদ আহমেদ, বয়স 35, গড়িয়ায় বাড়ি, কলকাতার বেশ নামী মডেল। সিমলা থেকে ট্রেকে বেরিয়েছিল ধৌলাধারের উদ্দেশ্যে, তারপর থেকে নিরুদ্দেশ। আজ 3 মাস ধরে পুলিশ তার খোঁজ চালাচ্ছে। রিমার এত হতভম্ব হওয়ার কারণ হলো সে যাকে দেখছে সেই লোকটা হচ্ছে অনুরাগ। এই জন্য এত চেনা চেনা লাগছিল। এর সাথে ছবি সে অনেক বিলবোর্ডে দেখেছে কলকাতার রাস্তাঘাটে। তার মানে এই নিহারিণী রিসোর্টে সে গত 3 মাস ধরে বন্দী। কিন্তু কিভাবে? এত শক্তি আছে আরুষির যে সে এমন একটা মডেলকে আটকে রাখতে পারে। আর যদি নিজের ইচ্ছা থেকেই সে থাকে, তাহলে তাহলে সে কেন নিজের পরিচয়, পেশা সব ভুলে গেছে? এরশাদ থেকে অনুরাগে পরিবর্তনের রহস্যটা কি? তার মানে আরুষির কি অলৌকিক শক্তি আছে? মনে মনে প্রশ্ন করল রিমা। মহিলার চাহনি তার এখানে আসা থেকে ভালো লাগেনি। ভয়ঙ্কর একটা নেগেটিভ ভাইব পেয়েছে সে। হঠাৎ তার মনে পড়ল সন্ধ্যেতে দেখা সেই সাধুর কথা, গিরিনন্দ। সেও তো একই কথাই বলেছিল। তার মানে সেই সাধু নিশ্চয়ই জানে এই সমস্ত কিছুর ইতিহাস। রিমা ঠিক করল সকালেই সে যাবে জঙ্গলে গিরিনন্দের সঙ্গে দেখা করতে। চোয়াল শক্ত করলো এবার সে। আমি এই আরুষির সমস্ত রহস্য বের করব। অরিন্দমের জীবন আমি বাঁচাবই, যে করি হোক না কেন। আমি জানি না তুই কে বা কি আরুষি, কিন্তু আমি তোর সাথে লড়াই করবই। আমার স্বামীকে তোর হাত থেকে মুক্ত করে এই জায়গা ছেড়ে নিয়ে যাবো ওকে আমি। অরিন্দমকে জড়িয়ে ধরে শুলো সে। তার ঘাড়ে একটা গভীর চুম্বন দিয়ে সে চোখ বুঝল। ঠান্ডাটা বাড়ছে। সে জানতে পারল না একজোড়া চোখ তার সমস্ত কার্যকলাপের উপর
নজর রেখে চলেছে। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে রিমা আর অরিন্দম দেখল আরুষি আগে থেকেই সেখানে উপস্থিত। হাসি মুখে আরুষি বলল, গুড মর্নিং। আপনাদের জন্য আজকে রোস্টেড পর্ক আর কফি বানিয়েছি। প্লিজ আরাম করে ব্রেকফাস্টটা এনজয় করুন। অরিন্দম বাধ্য ছেলের মতো সেখানে বসে পড়ল। রিমা পলকের চোখেতে বুঝে নিল পুরো ব্যাপারটা। অরিন্দম আরুষির বসে আছে পুরো। এই মহিলার কথা মতো সে উঠছে বসছে। রিমা মেকি হাসি মুখে বলল, মিস মেহতা, আজকে আমরা একটু বেরোবো। কালাটোপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কাল দেখা হয়নি, আজ দেখবো। আর এমনি কাল তো আমরা সিমলা চলে যাচ্ছি। রিমার দিকে তাকালো আরুষি। কি তীক্ষ্ণতা তার চাহনির মধ্যে। গা শিরশির করে উঠল রিমার। আরুষি বলল, বেশ, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে মিসেস সান্যাল। আজ আপনারা কাইন্ডলি দেরি করবেন না ফিরতে। কাল যখন সিমলা রওনা দিয়ে দিচ্ছেন তখন শেষ খাতিরদারিটা একটুখানি ভালো করার সুযোগ দিন আমাকে। কি বলেন মিস্টার সান্যাল? অরিন্দমের দিকে চেয়ে বলল সে। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মিস মেহতা। এই কদিন এখানে থেকে আমার তো মনে হচ্ছে এই জায়গা আমি কতকাল ধরে চিনি। আপনার আপ্যায়ন খুবই ভালো, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো বলল অরিন্দম। তার কথাটা শুনে আরুষি রিমার দিকে তাকালো, মুখে বিজয়ী হাসি নিয়ে। রিমা কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করে সে খানিক পরে অরিন্দমের সঙ্গে রিসোর্ট থেকে বেরোচ্ছে। এমন সময় তার কি যেন মনে হলো। সে আরুষিকে প্রশ্ন করল, মিস মেহতা, আপনার স্বামী কই? অনুরাগ বাবুকে তো দেখলাম না আজ ব্রেকফাস্ট টেবিলে। পরক্ষণে এমন একটা জিনিস ঘটে গেল যেটা হয়তো কোনোদিন রিমা প্রমাণ করতে পারবে না, কিন্তু অস্বীকারও করতে পারবে না। এক লহমায় আরুষের সমস্ত শরীর পাল্টে গেল। তার চুল সাদা, সহস্র হিংস্র সাপের মতো উঠছে, চোখ দুটো কাঠকয়লার মতো জ্বলছে। সেই সুন্দর মুখ এবং শরীরের জায়গায় বিরাজ করছে এক কদর্য বুড়ি। হাতের নখগুলো কুচকুচে কালো এবং বেঁকা। সেই নখ দিয়ে ডাইনিং টেবিলে আঁচড় কাটছে সে। বিশ্রী শব্দ হচ্ছে তাতে। এক লহমায় বদলে গেল আরুষি। পরক্ষণেই সব আবার আগের মতো। আরুষি আবার সেই অপূর্বা সুন্দরী। মুখে লেগে আছে বাঁকা হাসি। সে উত্তর দিল, আসলে অনুরাগ ঘুমোচ্ছে, ওকে রাতে জাগতে হয় তো নিজের কাজের জন্য, তাই আপনারা ঘুরে আসুন, রাতে দেখা হচ্ছে। শেষ কথাটা সে অরিন্দমের দিকে তাকিয়ে বলল। অরিন্দম বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। রিমা প্রায় হুড়মুড় করে অরিন্দমের সাথে রিসর্ট থেকে বেরোলো। সে এক্ষুনি যা দেখেছে তাতে তার সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে। আরুষি মেহতা আর যাই হোক মানুষ নয়। রিমা এও বুঝল যে অরিন্দম এখন পুরোপুরি আরুষির বশে। তাকে বাঁচতে হলে যে করে হোক গিরিনন্দের কাছে তাকে পৌঁছতেই হবে। জঙ্গলের মধ্যে অরিন্দমের সাথে হাঁটতে হাঁটতে সে গিরিনন্দকে স্মরণ করতে লাগলো। হঠাৎ রিমা দেখতে পেল স্যাংচুয়ারির কাছে দাঁড়িয়ে আছে সেই গেরুয়া বস্ত্রধারী গিরিনন্দ। রিমা অরিন্দমকে দেখালো, এই ওই দেখ, কালকে সেই সাধু, চল ওর সাথে একটু কথা বলি। অরিন্দম তাকালো গিরিনন্দের দিকে। তার হাত ধরে এগোতে থাকলো রিমা, কিন্তু অরিন্দম এগোলো না। এক অদৃশ্য শক্তি যেন তার কানে ফিসফিস করে বলে উঠল, যেও না অরিন্দম, ও আমাদের ক্ষতি চায়, যেও না অরিন্দম। অরিন্দম স্থির হয়ে গেল। সে বলল, তুমি যাও, আমি যাব না, আমি স্যাংচুয়ারিতে যাচ্ছি। রিমাকে প্রায় ধাক্কা দিয়ে এগিয়ে গেল অরিন্দম। রিমা চুপ করে রইল। সে বুঝতে পারছে যে অরিন্দম এখন নিজের হুঁশে নেই। সে এগিয়ে গেল গিরিনন্দের কাছে। তার কাছে এসে রিমা হাত জোর করে বলল, আমার স্বামীকে আপনি বাঁচান বাবা। আমি আজ ওই আরুষের ভয়ঙ্কর এক রূপ দেখেছি এক লহমার জন্য। ও কিছুতেই মানুষ হতে পারে না, কিছুতেই পারে না। আপনি আমাকে সাহায্য করুন বাবা, ওকে বাঁচান। গিরিনন্দ কিছুটা দূরে একটা ভাঙা মন্দিরের দিকে তাক করে সেদিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে
রিমা গিরিনন্দের সামনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। গিরিনন্দ এবার বলতে শুরু করল। তার গলা গম্ভীর এবং দৃঢ়। আরুষি কোনো মানুষ নয়, সে হচ্ছে এক ডাইনি। এই কাহিনী আজ থেকে 200 বছর আগে শুরু হয়েছিল খাসিয়ারে। নিহারিনী রিসর্ট সেই সময় এই গ্রামের জমিদার বাড়ি ছিল। তখন খাসিয়ারের জমিদার ছিল বিক্রম রাওয়াত। মধ্যবয়স্ক এই জমিদার আরুষি নামের এক মহিলাকে চাম্বা থেকে বিয়ে করে নিয়ে আসে। অসাধারণ রূপ সেই মহিলার ওপর থেকে কিন্তু জমিদার বিক্রমের প্রেম উঠে যায় বছর খানেকের মধ্যেই। এর কারণ হচ্ছে আরুষি সন্তান দিতে অক্ষম ছিল। তার সাথে এটাও জমিদার জানতে পারে যে আরুষি কালা জাদু, ডাকিনী তন্ত্র ইত্যাদির চর্চা করত। সেই কারণেও একটা দূরত্ব তৈরি করে সে নিজের ও আরুষির মধ্যেই। এর মধ্যে এখানে একজন নর্তকীর আবির্ভাব হয়। তার নাম রসিকাবাই, যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপ্সরা। যেমন তার নাম ঠিক তেমনই তার চাল। রসিয়ে রসিয়ে যে কোনো মানুষকে পাগল বানিয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল তা বেজায় বোঝা যায়। রাজাও পড়ল তার প্রেমে। আরুষিও কিন্তু সমস্ত কিছু আড়াল থেকেই লক্ষ্য করছিল। এক রাতে জমিদার আর আরুষিকে সহবাস করতে ধরে সে, এবং দুজনকেই গুলি করে মেরে দেয়। তাদের দুজনের লাশ আর কোনোদিনও পাওয়া যায়নি। তারপর থেকে এই গ্রামে জোয়ান পুরুষেরাও উধাও হতে শুরু করলো। খালি হতে লাগলো খাসিয়ার। আরুষি মানুষ থেকে ডাইনিতে পরিবর্তিত হলো এবং জোয়ান পুরুষদের নিজের বশে রেখে তাদের জীবন শক্তি শুষে নিয়ে বয়স হওয়া আটকায় সে। এইভাবে সে 200 বছর ধরে তার যৌবনকে ধরে রেখেছে। যুগের সাথে সাথে সে জমিদার বাড়িকে রিসর্টে পরিবর্তন করেছে। বিভিন্ন প্রান্ত থেকে শিকারকে এখানে স্বেচ্ছায় আনিয়ে তাদেরকে দিয়ে নিজের কামনা মিটিয়ে যাচ্ছে। কত শত পুরুষের লাশ পড়ে আছে ওই নিহারিনী রিসর্টের পিছনের বাগানের মধ্যে অবস্থিত একটা পাতাল ঘরে। তার আর কোনো ইয়াত্তা নেই। গিরিনন্দ থামল। ভয়ার্ত স্বরে হাত জড়ো করে রিমা এবার বলল, বাবা, আমার স্বামীও কি তবে ওই ডাইনির বসে রয়েছে? আমি কি করে হরিতমকে বাঁচাবো বাবা? আপনি কিছু একটা করুন। আমি আপনাদের পায়ে পড়ছি বাবা, আপনি আমার সিঁদুরে দেবেন, কয়ে যেতে দেবেন না বাবা, কিছু একটা করুন। গিরিনন্দ দূরে তাকালো ধৌলাধারের চূড়ার দিকে। তার মনে খেলে যাচ্ছে অনেকগুলো চিন্তা এবং সম্ভাবনা। পরমুহূর্তে সে জবাব দিল, আমি কিছু করতে পারলে তা অনেক আগেই করতে পারতাম মা। এই সমস্ত কিছু আমি আমার গুরুর কাছ থেকেই জেনেছি। ওই ডাইনি বড়ই শক্তিশালী। তাহলে ওকে কি হারানোর কোনো রাস্তা নেই? আছে, গম্ভীর স্বরে বলল গিরিনন্দ। আরুষিকে শুধুমাত্র হারাতে পারে কোনো এক পতিব্রতা স্ত্রী যার অটুট আস্থা। তোমার মধ্যে আমি সেই শক্তি দেখতে পেয়েছি। তোমাকে ওই পাতাল ঘরে ঢুকে সমস্ত পুরুষের লাশ জ্বালিয়ে ফেলতে হবে, তাহলেই শেষ হবে, এবং সঙ্গে করে কেটে ফেলতে হবে আরুষির ছুটি, তাহলেই ও শেষ হবে এবং তোমার স্বামী ওর কবল থেকে মুক্ত হবে। আচ্ছা, আমরা দুজন যদি এক্ষুনি সিমলায় চলে যাই তাহলে? করুণ দৃষ্টি তাকিয়ে গিরিনন্দকে প্রশ্নটা করল রিমা। গিরিনন্দ ম্লান হাসি হাসল। তোমরা এখান থেকে বেরোতেই পারবে না যতক্ষণ না ওই ডাইনির শেষ না হচ্ছে। কাল যাকে তুমি দেখেছিলে সেই একমাত্র লোক যে আরুষির মায়াজাল থেকে পালিয়ে এসেছিল, কিন্তু তার ফলস্বরূপ সে চিরদিনের মতন পাগল হয়ে গেছে। রিমা চুপ করেছিল। তার চোয়াল শক্ত হয়েছে। তার মনে এখন একটা জেদ এসেছে। সে দৃঢ় স্বরে এবার বলল, বাবা, আমরা এখানে থাকবো। আমি আজ রাতেই এই কাজ করব। অরিন্দমকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। গিরিনন্দের মুখে হাসি ফুটল। সে রিমার মাথায় হাত রাখল। তুমি এই যুদ্ধে নিশ্চয়ই জয়ী হবে মা। আমি আজ সারা রাত তোমার জন্য প্রার্থনা করব, আর
এই নাও। দুটো লকেট দিল গিরিনন্দ রিমাকে, একটার উপর এবং অন্যটা তামার চেনে। রূপোটার মধ্যে ছিল একটা অদ্ভুত আকৃতির তারা এবং খড়গ আঁকা, তামাটায় শুধু একটা খড়গ। এই তামারটা তুমি তোমার স্বামীকে এক্ষুনি পড়াও। এটা পড়লে ওর ওপর আরুষির নিয়ন্ত্রণ অনেকটাই আলগা হয়ে যাবে। আর রূপোরটা তুমি এক্ষুনি ধারণ করো। আমার জীবনের সমস্ত অর্জন করা জ্ঞান এবং সিদ্ধি দিয়ে তৈরি করা এটা। ওই ডাইনির সাথে লড়তে তোমায় এটা সাহায্য করবে মা। রিমা লকেটগুলো নিল, তারপর সাধুকে প্রণাম করে রূপোর লকেটটা পরে কালাটোপের দিকে এগোচ্ছিল। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো। চট করে সেটা রিমা করে ফেলল। বাবা, কাল রাতে আমি একজন মহিলাকে দেখেছিলাম, তার সাথে আমি কথা বলছিলাম। সে আমায় এখান থেকে চলে যেতে বলেছিল। আরুষের হাত থেকে বাঁচার ব্যাপারে জানতে, আমাকে এখানকার আরোর ইতিহাস জানতে বলেছিল। ওই মেয়েটাই কি? হ্যাঁ, সেই হচ্ছে রসিকাবাই। তার অতৃপ্ত আত্মা আজ 200 বছর ধরে খাজিয়ারের পাহাড়ের জঙ্গলে ওই নিহারিনী রিসর্টের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রসিকা আরুষের সামনে অক্ষম। সে এখানে আসা সবাইকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে বিফল হয়। কিন্তু এইবার বোধ হয় সে বিফল হবে না। তুমি এগিয়ে চলো মা, সমস্ত শুভ শক্তি তোমার সাথে আছে। আরুষির পতনই রসিকার মুক্তি। রিমা বুঝতে পারল তার উপর কত বড় গুরু দায়িত্ব। সে প্রস্থান করলো ওখান থেকে। কালাটোপ স্যাংচুয়ারিতে ঢুকলো সে। অরিন্দম নিশ্চয়ই অনেকটা এগিয়ে গেছে। ফোন করলো রিমা। অরিন্দমের ফোন বারবার বেজে বেজে বন্ধ হয়ে যাচ্ছে। বেশ ভয় হলো রিমার। কোথায় গেল তার স্বামী? আরুষি অরিন্দমকে রিসর্টে বশ করে নিয়ে গেছে। স্যাংচুয়ারির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলো রিমা। তার বুক ঢিপ ঢিপ করছে। খানিকক্ষণ পরে একটা জলাশয়ের কাছে পৌঁছতে রিমা অরিন্দমকে দেখতে পেল। সে দাঁড়িয়ে আছে জলাশয়ের ধারে। তার কাছে যেতেই রিমা শুনতে পেল সে একা একা বিড়বিড় করছে, তুমি চিন্তা কেন করছো? আজ রাতেই আমাদের মিলন। কেউ আটকাতে পারবে না। আমি তো তোমারই। সময় হয়ে এসেছে। আমাদের মাঝে কেউ আসতে পারবে না। কেউ না, কেউ না। অরিন, এই অরিন! রিমা অরিন্দমের কাঁধ ধরে ঝাঁকালো। সঙ্গে সঙ্গে তার যেন ঘোর কেটে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রিমার মুখের দিকে। তুই এখানে কি করছিস এতটা গভীরে? কি রে? আরে, আমি খেই হারিয়ে ফেলা মানুষের মতো কথা বলছে অরিন্দম। আমি 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 ডাকছিল, আমার সাথে কথা বলছিল। ও তো আমাকে খুব চাই। ওর কাছে আমি সব সময়ের জন্য থাকবো। আর দেরি করল না রিমা। সঙ্গে সঙ্গে সেই তামার লকেটটা পরিয়ে দিল অরিন্দমকে। এটা কি? এসব আমি পড়বো না, পড়বো না এসব। বেশ বিরক্তির সাথে বলল অরিন্দম। কিছু না, আমি তো কিনেছি তোর জন্য। বল, প্লিজ খুলিস না অরিন। আচ্ছা চল, আমরা একটু ঘুরে নি ভালো করে, তারপর তো আমাদের রিসর্টে ফিরতে হবে না? চল বাবু। এই বলে অরিন্দমের হাত শক্ত করে ধরে রিমা হাঁটতে লাগলো। স্যাংচুয়ারি তারা দুজন বেশ ভালোই ঘুরতে লাগলো। ঘুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল 4টে বেজে গেল। এখন থেকে অন্ধকার শুরু হতে চলেছে। আজ রাতে খুব সন্তর্পণে কাজ সারতে হবে। রিমা এই কথাটাই চিন্তা করছিল। অরিন্দম হঠাৎ হাঁটা থামিয়ে বলল, এই ওখানে দেখ, কি সুন্দর একটা পাখি। দেখ দেখ দেখ। রিমা পাইন গাছের দিকে তাকালো। সারি সারি পাইনের গাছগুলোর দিকে তাকিয়ে রয়েছে অরিন্দম। রিমা খুঁজতে লাগলো পাখিটাকে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আরে কাছে যা, তাহলেই তো দেখতে পাবি। ওই দেখ, ওই যে। রিমা গাছগুলোর আরো কাছে এগিয়ে গেল। ঠিক তখনই তার মাথায় সজোরে বাড়ি মারা হলো। তীব্র যন্ত্রণায় সে চেঁচিয়ে উঠল। মাটিতে লুটিয়ে পড়ল রিমা। রক্তে তার পোশাক ভিজে গেছে। জ্ঞান হারানোর আগে রিমা দেখল অরিন্দম হাতে চেলাকাঠ নিয়ে এগিয়ে আসছে।
তার মুখে কুটিল কুৎসিত হাসি। রিমার চোখ যখন খুলল তখন চারিদিক অন্ধকার। মাথাটা এখন ব্যথা করছে। স্যাংচুয়ারির ভিতরে সে পড়ে রয়েছে। কয়েক সেকেন্ডে তার সব মনে পড়ে গেল। অরিন্দম তাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল, কিন্তু সেটা যে আরুষির অঙ্গুলি লেহনের ফল তাতে কোনো সন্দেহ নেই রিমার। ধর্মনিয়ে উঠে বসে সে আবার হাঁটতে লাগলো। যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখান থেকে বেরোতেই হবে। পকেটে হাত দিয়ে রিমা দেখল মোবাইলটা তার কাছেই আছে, চার্জ 10%। এখন বাজে 8:30। স্যাংচুয়ারির মেন গেটের দিকে সে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে পৌঁছতে পারছে না। বারবার ভুল পথে যাচ্ছে সে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকাচ্ছে এখান থেকে বেরোতে। রিমার বুক কাঁপছে ভয়। সে মনে মনে গিরিনন্দকে স্মরণ করতে লাগলো। হঠাৎ গাছের আড়ালে একজনকে দেখতে পেল সে, গিরিনন্দ। রিমা চেঁচিয়ে উঠল, বাবা, অরিন্দমকে আরুষি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বাবা। আমাকে এখান থেকে বেরোতে আপনি সাহায্য করুন বাবা, দোহাই আপনার, আপনি সাহায্য করুন। গিরিনন্দর মুখে বিষণ্ণতা। সে বলল, তোমার স্বামীর সাথে মিলিত হতে চায় আরুষি। আজ রাতে মিলিত হয়ে তার সমস্ত রক্ত শুষে নেবে সে। এটা যদি হয়ে যায় তাহলে আর ওই ডাইনিকে কখনোই আর হারানো সম্ভব হবে না। কাজী আর ডুবে যাবে চরম আধারে। তোমাকে আমি এখান থেকে বেরোতে সাহায্য করবো মা। যে কোনো মূল্যে তোমাকে ওই রিসর্টের পৌঁছাতেই হবে। এসো, আসো, আমার আমার পিছনে এসো। এই বলে গিরিনন্দ এগোতে লাগলো। রিমা তার পেছন পেছন চলছে। এক অদ্ভুত রাস্তা দিয়ে তারা চলছে। আধ ঘন্টার মধ্যে ঘন পাইন বন শেষ হলো। রিমা এখন দেখতে পাচ্ছে নিহারিনী রিসর্টটাকে। স্যাংচুয়ারির এক অন্য রাস্তা দিয়ে বার করে নিয়ে এসেছে রিমাকে প্রৌঢ় সাধু। গিরিনন্দ রিমাকে বলল, শীঘ্রই যাও, ওই বাড়ির বাগানের মধ্যে আছে পাতাল ঘরটা। ওটাকে খুঁজে বার করে জ্বালিয়ে দাও সমস্তটা, তাহলেই আমাদের জয় হবে। রিমা আর দেরি করল না। দৌড়ে দৌড়ে সে রিসর্টে এসে পৌঁছল। গোটা রিসর্ট অন্ধকার। সন্তর্পণে রিমা বাগানে খুঁজতে লাগলো পাতাল ঘরের প্রবেশদ্বার। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ তার চোখে পড়ল একটা মার্বেলের স্ট্যাচুর ওপর, একটা পরীর স্ট্যাচু। সেটার কাছে গিয়ে বিভিন্ন জায়গায় ছুঁতে লাগলো সে। হঠাৎ স্ট্যাচুটা আস্তে আস্তে সরে গেল। তার নিচে একটা সুড়ঙ্গ। রিমা বুঝলো এই সেই পাতাল ঘর। সন্তর্পণে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল সে। অন্ধকার আর স্যাঁতস্যাঁতে চারিদিকে। ভয়ঙ্কর মরা পচা গন্ধে বমি উঠে এলো তার, কিন্তু সে এগিয়ে চলল। তার পকেটে একটা দেশলাই আছে, সেটাকে বার করে নিল রিমা। অনেকটা হাঁটার পর, মাটির অনেকটা নিচে নামার পর একটা ক্ষীণ আলো দেখতে পেল রিমা, মোমবাতির। সিঁড়ি যেখানে শেষ হয়েছে তার বাঁ দিক থেকে আসছে আলোটা, আর সাথে আসছে একটা কামনার তীব্র শব্দ। উকি মেরে দেখল রিমা সেই দিকে, এবং সঙ্গে সঙ্গে তার রক্ত জল হয়ে গেল। চোখ বিস্ফারিত হয়ে গেল, কেঁপে উঠল সারা শরীর। সে দেখল অরিন্দম উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে একটা চক্রের মধ্যে। সেই চক্রের চারিদিকে মানুষের অঙ্গ। অরিন্দমের চোখ খোলা, কিন্তু অসারের মতো শুয়ে সে। তার সারা শরীরে কামড়ের দাগ, রক্ত বেরোচ্ছে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে। আর তার ভালোবাসার মানুষটার যৌনাঙ্গের ওপর পাগলের মতো কামনায় লিপ্ত সেই ডাইনি আরুষি। বিচ্ছিরি হাসি হাসছে সে। তার মুখে লেগে রয়েছে রক্ত এবং হাতে ধরা একটা ছুরি। রিমার চোখে জল চলে এলো। ছুটে যেতে ইচ্ছে করলো অরিন্দমের কাছে, কিন্তু সে জানে এই ডাইনিকে শেষ করতে হলে এক্ষুনি তাকে খুঁজে বার করতে হবে সমস্ত পুরুষের লাশ এবং পুড়িয়ে দিতে হবে তাদের। রিমা ব্যাকুলভাবে পাতাল ঘরের অন্যদিকে খুঁজতে লাগলো। এমন সময় তার চোখ পড়ল উত্তর দিকে একটা ঘরে। কি মনে হতে সেদিকে গেল রিমা। দরজায় একটু ধাক্কা মারতেই সেটা খুলে গেল। তীব্র আতঙ্কে যেন প্রাণ বেরিয়ে যাবে তার। গোটা ঘর জুড়ে 60-70টা পুরুষের লাশ ঝুলছে।
সাদা ফ্যাকাশে হয়ে গেছে অনেকগুলো লাশ, পোকা কিলবিল করছে, অনেকগুলো শুধু কঙ্কাল মাত্র। রিমা আর দেরি করল না, গোটা ঘরে আগুন জ্বালিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল আরুষির সমস্ত শরীরে। অরিন্দমের শরীর থেকে সে ছিটকে পড়ে গেল। আর্তনাদ করে উঠল সেই ডাইনি। অরিন্দমের এতক্ষণে হুঁশ ফিরেছে। সে হতবাক এবং সন্ত্রস্ত। ব্যথায় তার সমস্ত শরীর ছিঁড়ে যাচ্ছে এবং চোখের সামনে সে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। এতক্ষণে রিমা ঘরে ঢুকে পড়েছে। আরুষির হাতের ছুরি মাটিতে পড়ে গেছে, সেটা তড়িৎ গতিতে তুলে নিল রিমা। আরুষির সমস্ত শরীর জ্বলছে, তার রূপ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, গলে গলে পড়ছে তার চামড়া। চিৎকার করে উঠল সে রিমার দিকে চেয়ে। তুই বাঁচবি না, এখানেই, এখানে তোদেরকে শেষ করবো, এখানে। রিমা চোয়াল শক্ত করল, ছুরি হাতে সে দৌড়ে গেল জ্বলন্ত ডাইনির দিকে। তারপর এক কোপে আরুষের ঝুঁটি কেটে নিল। মরণ আর্তনাদ করে উঠল সেই ডাইনি। গোটা খাজিয়ার যেন কেঁপে উঠল। ধীরে ধীরে অসাড় হয়ে যেতে লাগলো 200 বছর ধরে জীবিত থাকা এই আঁধারের রানী। ধুলোয় মিশে গেল কয়েক সেকেন্ডে। অরিন্দম আর নিতে পারল না, অজ্ঞান হয়ে গেল সে। সেই রাতে কোনোভাবে চাম্বাতে পৌঁছয় রিমা, গুরুতর জখম অরিন্দমকে নিয়ে। প্রাথমিক চিকিৎসা সেখানে হওয়ার পর স্থিতিশীল হতে থাকে অরিন্দম। একটু ঠিক হতেই এই দম্পতি সিমলার দিকে রওনা দেয়। এই অভিশপ্ত মধুচন্দ্রিমা তারা চিরকালের জন্য ভুলে যেতে চায়। গভীর রাত, নিহারিণী রিসর্ট এখন ফাঁকা পড়ে রয়েছে। সেই পাতাল ঘরের ভিতরে এখন পড়ে রয়েছে আরুষির ধূলিকণা এবং তার ঝুঁটি। হঠাৎ একজন গেরুয়া বস্ত্রধারী ঢুকলো সেই ঘরে। ধীরে সুস্থে ঘরে পড়ে থাকা ছাইয়ের মধ্যে থেকে বের করে নিল সেই ডাইনির ঝুঁটি। একটা বাঁকা হাসি খেলে গেল গিরিনন্দের মুখে। এত কালের যুদ্ধ আজ শেষ হলো, আমি জিতলাম। আরুষির ঝুঁটিটা এবার সে নিজের চুলের মধ্যে রাখলো। পর মুহূর্তে সেটা গিরিনন্দের চুলের সাথে মিলে গেল। ধক করে জ্বলে উঠল তার চোখ। আস্তে আস্তে বদলে যেতে থাকলো তার চেহারা। প্রৌঢ় সাধক থেকে সে পাল্টে গেল অপরূপ রূপসীতে, রসিকাবাই। এক রাজ্যের দুজন রানী হয় না কখনো। ক্রূর হাসি হেসে উঠল রসিকা। রূপ পাল্টাতে সে পড়ল। 200 বছর আগে সে জমিদারকে নিজের বশে করে নিয়েছিল প্রায়, কিন্তু সেই রাতে আরুষি সব নষ্ট করে দেয়। রসিকা নিজে বড় ডাইনি হলেও কখনোই আরুষির সঙ্গে পেরে ওঠেনি। একমাত্র কোনো অতীব ভালো মানুষই পারত আরুষিকে শেষ করতে। তাই শুরু থেকেই সে বানিয়েছিল রিমাকে নিজের অস্ত্র। আজ সে সফল। পাতাল ঘর থেকে বেরিয়ে এলো রসিকা। দূরে কোথাও নেকড়ে ডেকে উঠল। খাজিয়ারে শুরু হলো অন্ধকারের নতুন অধ্যায়। আজকের গল্প তোমার কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু কমেন্ট বক্সে। আমি কিন্তু অপেক্ষা করব তোমাদের কমেন্ট পড়ার। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ গল্পে থেকো, সুস্থ থেকো। বাই বাই।